নিজের হেডফোনটা কানে গুঁজে নিন, গল্পটা একটু ব্যক্তিগত। আজ আপনাদের যে গল্প শোনাতে এসেছি সেটা আমার জীবনের এমন এক অধ্যায় যা নিয়ে কোনোদিন কারো সাথে কথা বলতে পারিনি। ভেতরে ভেতরে এক চাপা দীর্ঘশ্বাস আর এক কঠিন সত্য নিয়ে আমি বেঁচে আছি। আমার নাম শ্রেয়া, আর আমার বাড়ি নদিয়াতে। এখানকার শান্ত পরিবেশ, সবুজ ক্ষেত আর ছোট ছোট নদী দেখতে যতটা নিষ্পাপ, আমার ভেতরের গল্পটা ঠিক ততটাই জটিল। এখন আমি নিজের ঘরে বসে আছি, একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরে, যা শরীরের বাঁকে বাঁকে লেগে থাকলেও আমার মনের ভেতরের অস্থিরতাকে বিন্দুমাত্র লুকাতে পারছে না। আঁচলটা কোমর থেকে নেমে এসে পায়ের পাতা ছুঁয়েছে, যেন আমার গোপন অনুভূতির মতোই লম্বা একটা ছায়া ফেলে রেখেছে চারিপাশে। চুলগুলো এলোমেলো, হয়তো গল্পের চিন্তাই এমন হয়েছে। বুকের ভেতরটা কেমন যেন ধুকভুক করছে, যেমন কোনো নিষিদ্ধ ফলের দিকে হাত বাড়ালে হয়, যা জানি বিষাক্ত, তবুও তীব্র আকর্ষণ অনুভব করি। এই গল্পটা শুধু আমার একার না, এমন কত শ্রেয়া যে আমাদের চারপাশে আছে, যারা লোকলজ্জার ভয়ে, সমাজের চোখ রাঙানির ভয়ে নিজেদের গল্প বলতে পারে না। আজ আমি সেই অকথিত গল্পই আপনাদের শোনাব, যা আমার জীবনের সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় দুর্বলতা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আপনার জীবনেও এর ছায়া কোথাও না কোথাও আছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এমন আরও অনেক গভীর গল্প নিয়ে আমি ফিরব। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি সদ্য কলেজ পাশ করা এক মেয়ে। শ্বশুরবাড়ি এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, নতুন জীবন শুরু করার আনন্দ ছিল চোখে মুখে। স্বামী অভ্র আমার থেকে কিছুটা বড়, সরকারি চাকরি করে। বিয়ের পরপরই সে চাকরির খাতিরে প্রায়ই বাইরে থাকত, কখনো 1 মাস, কখনো বা তারও বেশি। আমি একা হয়ে পড়তাম বিশাল বাড়িতে। শ্বশুর শাশুড়ি ছিলেন বটে, কিন্তু তাদেরও নিজস্ব জগৎ ছিল। সেই সময়টায় আমার জীবনে এসেছিল রাহুল, অভ্রর ছোট ভাই। সে তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে, চোখে মুখে তারুণ্যের উজ্জ্বলতা আর কথায় কথায় হাসির ফোয়ারা। অভ্রর মতো রাশভারী ছিল না, বরং আমার বয়সীর কাছাকাছি হওয়ায় বন্ধুত্বের একটা সম্পর্ক গড়ে উঠেছিল খুব দ্রুত। প্রথমে কিছুই মনে হয়নি, দেবর ভাবির সম্পর্ক তো এমনই হয়, খুনসুটি, হাসি ঠাট্টা। কিন্তু কখন যেন সেই সহজ সম্পর্কটা একটা অন্য মোড় নিতে শুরু করল, আমি টেরও পাইনি। প্রথম প্রথম রাহুল আমার সাথে গল্প করতে আসত। অভ্রর অভাবটা আমি ওর সাথেই ভাগ করে নিতাম। ও মন দিয়ে শুনত, আমার ছোট ছোট দুঃখগুলোকেও গুরুত্ব দিত। অভ্র যখন ফোন করত, জিজ্ঞেস করত কেমন আছি, তখন কেমন যেন একটা যান্ত্রিকতা থাকত। কিন্তু রাহুল আমার পছন্দের রান্নার খোঁজ নিত, আমার প্রিয় ফুল কি জানতে চাইত, এমনকি আমার মন খারাপ হলে নিজেই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসত। ওর চোখ দুটোর দিকে তাকালে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতো। সেগুলোতে এক গভীর প্রশ্রয় ছিল, যা আমার কাছে অভ্রর চোখের শীতলতা থেকে একেবারেই আলাদা ছিল। মনে হতো এই ছেলেটা যেন আমার মনের গভীরে ঢুকে আমার না বলা কথাগুলোও বুঝে যায়। আমার অজান্তেই কখন যেন অভ্রর প্রতি আমার অভিযোগগুলো রাহুলের কাছে আশ্রয় খুঁজতে শুরু করল। রাহুল এমন সব কথা বলতো যা শুনে আমার মন খারাপ কমে যেত, আবার কখনো কখনো কেমন যেন একটা চাপা উত্তেজনা অনুভব করতাম। ভাবি, আপনাকে এই শাড়িতে ঠিক দেবী লাগছে, বা আপনার হাতে জাদু আছে ভাবি, যা বানান তাই এত সুস্বাদু হয়। এই ধরনের ছোট ছোট প্রশংসা বাক্য আমার নিষ্প্রাণ জীবনে যেন এক নতুন রঙের ছোঁয়া দিতে শুরু করেছিল। আমার শরীরের ভাষা, আমার চোখের চাউনি, আমার প্রতিটি মৃদু হাসি যেন ওর কাছে এক খোলা বই ছিল। আমি তখন বুঝিনি এই প্রশংসাগুলো কেবল প্রশংসা ছিল না, ছিল এক গোপন ইশারা। একদিন দুপুরে প্রচণ্ড গরমে লোডশেডিং, সবাই ছটফট করছিল। রাহুল এসে দেখল আমি রান্নাঘরে ঘেমে অস্থির। সে নিজেই এসে আমাকে ফ্যান দিয়ে হাওয়া করতে লাগল। ফ্যানের বাতাস লাগছিল না, কিন্তু তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে এসে পড়ছিল। আমি সরে যেতে পারিনি, কেমন যেন একটা আচ্ছন্নতা আমাকে গ্রাস করে ফেলেছিল। সে হঠাৎ আমার কপালে জমে থাকা ঘামের ফোঁটাটা আলতো করে মুছে দিল। সেই স্পর্শটা বিদ্যুতের মতো আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি চোখ তুলে তাকাতেই দেখি ওর চোখ দুটো জ্বলজ্বল করছে, গভীর এক চাউনি আমার দিকে।
আমি মাথা নামিয়ে নিলাম। বুকটা ধুকধুক করছিল। জানি এটা ঠিক নয়, কিন্তু সেই মুহূর্তে ওর হাতের স্পর্শটা আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। সেদিন থেকে আমি যেন নিজেকে রাহুলের কাছে আরও বেশি উন্মুক্ত করে দিলাম। আমার শাড়ির আঁচলটা একটু বেশিই যেন সরে যেতে লাগলো। রাতের বেলা চুপি চুপি ওর ঘরে গিয়ে ওর পড়াশোনার খোঁজ নিতাম, আর কোনো ছুতোয় ওর পাশে গিয়ে বসতাম। অভ্রর পাঠানো উপহারগুলো আমার কাছে কেবল বস্তু ছিল, কিন্তু রাহুলের ছোট ছোট যত্নগুলো আমার কাছে হয়ে উঠেছিল অমূল্য। একদিন শাশুড়ি অসুস্থ হয়ে বাপের বাড়ি গেলেন। শ্বশুর মশাইও সকাল সকাল তীর্থে চলে গেলেন। বাড়িতে আমি আর রাহুল একা। সেদিন সন্ধে থেকেই আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছিল। বাইরে ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি। আমি ঘরে একা বসেছিলাম। কেমন যেন একটা ভয় করছিল। রাহুল এসে দরজার বাইরে থেকে ডাকল, ভাবি, ভয় লাগছে? আমি মৃদুস্বরে বললাম, একটু। সে আমার অনুমতি না নিয়েই ঘরের ভেতরে চলে এলো আর আমার পাশে এসে সোফায় বসল। বাইরে অন্ধকার, বিদ্যুতের ঝলকানিতে ঘরের ভেতরে একটা অদ্ভুত আলো আধারি তৈরি হয়েছিল। সে বলল, ভাবি, আপনি কেন এত সুন্দর? কেন আপনাকে দেখলে আমার সব এলোমেলো হয়ে যায়? আমি ওর দিকে তাকালাম। ওর চোখ দুটোতে তখন এক গভীর আকুতি। আমার গলার স্বর আটকে গিয়েছিল। ও খুব ধীরে আমার হাতটা ধরল। আমার সারা শরীর যেন কেঁপে উঠল। সেই মুহূর্তে মনে হলো এই স্পর্শের জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। সমাজের সব নীতি, মূল্যবোধ তখন যেন তুচ্ছ মনে হচ্ছিল। সে আমার হাতে আরও জোরে চাপ দিল। আমি আপনাকে ভালোবাসি ভাবি, খুব ভালোবাসি। ওর কথায় এক অদ্ভুত আবেগ ছিল, এক তীব্র আকর্ষণ যা আমাকে টানছিল। আমি প্রতিবাদ করতে পারিনি। আমার ভেতরে এক দীর্ঘদিনের জমে থাকা শূন্যতা যেন সেই মুহূর্তে ভরে উঠছিল। সেই রাতটা আমাদের দুজনের কাছে এক অন্যরকম রাত ছিল। চাঁদের আলো না থাকলেও সেই ঝড় বৃষ্টির রাতে আমাদের দুজনের মনে এক নতুন দিনের আলো জ্বলে উঠেছিল, যা ছিল একই সাথে ভয়ঙ্কর সুন্দর আর মারাত্মক ভুল। এরপর থেকে সেই আকর্ষণটা যেন আরও তীব্র হলো। রাহুল আমার কাছে আসত যখন বাড়ি ফাঁকা থাকত, অথবা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত। ওর স্পর্শ, ওর চোখের ভাষা, ওর চাপা নিঃশ্বাস সবকিছুই আমার কাছে এক নতুন মাদকতা নিয়ে আসত। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইতাম, কিন্তু পারতাম না। ওর এক ডাক, ওর এক ইশারাই আমার সব প্রতিরোধের বাঁধ ভেঙে দিত। একদিন সে আমাকে বলল, ভাবি, আমাদের এই গোপন কথা যেন কেউ না জানে। যদি কেউ জানে তাহলে সমাজ আমাদের দুজনকে বাঁচতে দেবে না। সবাই অভ্রর কাছে গিয়ে বলবে আপনার চরিত্র খারাপ, আর আমার পড়াশোনা, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। ওর কথায় একটা ভয় মিশ্রিত হুমকি ছিল। আমি বুঝেছিলাম সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, কিন্তু তখন আর ফিরে আসার পথ ছিল না। আমি ওর প্রতি এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলাম যে মনে হতো ও না থাকলে আমি যেন মরেই যাব। এই সম্পর্কটা আমার কাছে একই সাথে সুখ আর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সুখেই কারণে যে আমি এমন একজনের ভালোবাসা পাচ্ছিলাম যে আমাকে বুঝত, আমার সবটুকু আবেগ উজাড় করে দিত। আর যন্ত্রণা এই কারণে যে এই সুখের কোনো বৈধতা ছিল না। আমার ভেতরটা অনুশোচনায় কুঁকড়ে যাচ্ছিল। প্রতিবার যখন অভ্র বাড়ি ফিরে আসত, আমি এক অপরাধ বোধে ভুগতাম। তার সরল মুখ দেখে আমার মনে হতো আমি কতটা জঘন্য কাজ করছি। রাহুল যেন আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করল। আমি সামান্য দেরি করে ফোন ধরলেই তার হাজার প্রশ্ন, কোথায় ছিলে, কার সাথে কথা বলছিলে। আমাকে এক অদৃশ্য খাঁচায় বন্দি করে ফেলেছিল সে। আমি প্রতিবাদ করতে চাইতাম, কিন্তু পারতাম না। আমার মনে হতো যদি আমি তাকে ছেড়ে যাই তাহলে সে হয়তো সব ফাঁস করে দেবে। আমার সম্মান, আমার শ্বশুরবাড়িতে আমার জায়গা সব শেষ হয়ে যাবে। আর সেই ভয়টাই আমাকে তার হাতের পুতুল বানিয়ে রেখেছিল। আমার ঘুম কমে গিয়েছিল, খাওয়ার রুচি চলে গিয়েছিল। মুখে হাসি থাকলেও ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। মা বাবা ফোন করলে তাদের সাথেও কথা বলতে পারতাম না মন খুলে। তাদের জিজ্ঞাসা, তুই ভালো আছিস তো মা? শুনে আমার আরও বেশি অপরাধ বোধ হতো। আমি আর ভালো ছিলাম না। এই গোপন সম্পর্ক আমাকে ভেতর থেকে মেরে ফেলছিল। আমার নিজের সত্তাটাই যেন হারিয়ে যাচ্ছিল রাহুলের এই অদৃশ্য বাঁধনে। একসময় যে সম্পর্কটা আমাকে অভ্রর অভাব পূরণে সাহায্য করেছিল, এখন সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি একটা ভুল পথে হেঁটেছিলাম। আবেগ যখন সমাজের সীমারেখা পেরিয়ে যায় তখন তার পরিণতি হয় ভয়াবহ। একদিন গভীর রাতে আমি ছাদের ওপর দাঁড়িয়েছিলাম। আকাশে তখন চাঁদ নেই,
তারাগুলো যেন মেঘের আড়ালে লুকিয়ে আছে। আমার মনে হচ্ছিল এই অন্ধকার রাত আর আমার জীবন যেন একই রকম। হঠাৎ মনে পড়ল আমার ছোটবেলার কথা, মায়ের শেখানো নীতি কথা। মা বলতেন, সত্যিটা কখনো লুকানো যায় না মা, আজ হোক কাল তা প্রকাশ পাবেই। আমার ভেতরটা কেঁপে উঠল। আমি আর এভাবে বাঁচতে পারছিলাম না। এই ভয়, এই অস্থিরতা, এই অপরাধবোধের বোঝা আর বইতে পারছিলাম না। আমার নিজের জীবনে একটা পরিবর্তন আনা দরকার ছিল। আমাকে এই সম্পর্ক থেকে বের হয়ে আসতেই হবে, যতই কঠিন হোক না কেন। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম, রাহুলের সাথে কথা বলবো, তাকে বোঝাবো যে এই পথটা ভুল। যদি সে না শোনে, তাহলে আমার নিজের জন্য, আমার আত্মমর্যাদার জন্য আমাকে এই বাড়ি ছাড়তে হবে। হয়তো এই সিদ্ধান্তটা খুব সহজ ছিল না, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পেরেছিলাম, জীবনটা নিজের, নিজের শান্তির জন্য, নিজের ভালো থাকার জন্য সামটাইমস ইউ হ্যাভ টু মেক হার্ড চয়েসেস। এই গোপন সম্পর্ক আমাকে যে সাময়িক সুখ দিয়েছিল, তার বিনিময়ে আমি হারিয়ে ফেলেছিলাম আমার মনের শান্তি, আমার আত্মবিশ্বাস। কারো মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে বা তীব্র শারীরিক আকর্ষণের বশবর্তী হয়ে যে সম্পর্ক গড়ে ওঠে, তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, তা কেবল ধ্বংসই নিয়ে আসে। জীবনটা একবারই আসে, তাকে সম্মান নিয়ে বাঁচতে হবে। আমার এই গল্পটা হয়তো অনেকের কাছে শিক্ষণীয় হতে পারে। আবেগপ্রবণ হওয়া ভালো, কিন্তু সেই আবেগ যদি আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তবে তাকে নিয়ন্ত্রণ করা আবশ্যক। কারণ দিন শেষে নিজের সম্মান আর মনের শান্তি সবচেয়ে মূল্যবান।